প্রথম সূত্রতে, তাহলে প্রথম সূত্র হতে আমরা কি জানি যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। নিউটনের গতির প্রথম সূত্র থেকে পাই কি, বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তবে এখানে এই যে একটা কথা বললাম যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, এই কথাটার মিনিং কি? অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যদি আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি অথবা কোনো যদি অ্যাপ্লিকেশন ফোর্স না থাকে, তবে এটাকে আমরা বলবো না যে কোনো বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে না। যেমন ধরো এই যে একটা সারফেস, আর এই সারফেসে ধরো আমার এমভরের একটা বস্তু আছে। এবার এটাকে যদি আমি বাইরে থেকে কোনো পরিমাণ ফোর্স না দিই, ফোর্স দিচ্ছি না মানে কি, এটার উপর আমি 0 নিউটন ফোর্স দিচ্ছি, তবে বস্তুটা যে অবস্থায় আছে আজীবন ওই অবস্থায় থেকে যাবে। অথবা এটা কি পসিবল না যে এই এমভরের বস্তুটার উপর আমি উভয় দিক থেকে একই পরিমাণ বল দিচ্ছি? এই যে ধরো এই যে একটা বস্তু, এটাকে আমি এইদিকে যে পরিমাণ ফোর্স দিব এদিকেও সম পরিমাণ ফোর্স দিলাম, এতে হবে কি, যেহেতু উভয় দিক থেকে বলের পরিমাণ সমান, তাহলে এই বস্তুটা তখনও কি তার পূর্বের অবস্থানে বিরাজমান থাকবে। ঠিক আছে, তাহলে এই যে প্রযুক্ত বল প্রযুক্ত না, এটার মিনিং তো দুইটা। একটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফোর্সটা 0 হতে হবে, প্রযুক্ত বল বা অ্যাপ্লিকেশন ফোর্স 0। আরেকটা হচ্ছে আমাদের যে নিট বলটা কাজ করবে, ওই নিট বলের মান কত হতে হবে, 0। বা কার্যকর বল বা লব্ধি বল যেটাই বলে থাকি না কেন, ওইটা 0 অথবা আমাদের অ্যাপ্লিকেশন ফোর্স 0। এই দুইটা ক্ষেত্রে আমাদের নিউটনের গতি প্রথম সূত্রটা মেনে চলে। ঠিক আছে। আরেকটা জিনিস যে তোমরা 9-10-এ পড়ে আসছো, একটা বস্তু যে অবস্থায় থাকে সর্বদা ওই অবস্থায় বজায় রাখতে যে মানে রাখতে চাওয়ার যে প্রবণতা বা থাকার যে প্রবণতা, তাকে আমরা জড়তা বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো তো এই যে এখানে নিউটনের গতির প্রথম সূত্রটা আমরা পাচ্ছি কি, বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে, মানে গতিশীল বস্তু গতিশীল থাকবে। তাহলে একটা বস্তু পূর্বে যে অবস্থায় ছিল এখনো ওই অবস্থায় বিরাজমান আছে বা ওই অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতাটা আছে না, তাহলে আমরা এটা বলতে পারি যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই। এই যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কার ধারণা ধারণা পাই থাকি, জড়তার ধারণা পাই। ওকে, এবার ভাই আমরা যদি নিউটনের গতির দ্বিতীয় সূত্রতে যাই, তাহলে দ্বিতীয় সূত্র থেকে কি জানতে পাই, যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র ছিল কি, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে, বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। ঠিক আছে, এবার ভাই এখানে কথা হচ্ছে এই যে ভরবেগের পরিবর্তনের হার, কথাটার অর্থ কি? যদি এটা জানতে চাই তাহলে ভাই আমাদের ভরবেগ জিনিসটা সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। তাহলে বলতো ভরবেগটা কি? ভরবেগ সম্পর্কে আমরা 9-10 বুঝছি। ভরবেগ কি, যে কোন একটা বস্তু যে ভর এবং বেগ আছে ওই দুটো গুণফলকে আমরা ভরবেগ বা মোমেন্টাম বলে থাকি। তাহলে ওই ভরবেগকে আমরা প্রকাশ করি কি দিয়ে, পি দিয়ে। তাহলে ভরবেগ পি ইকুয়াল লেখা যায় কত, ভর গুণ বেগ, ভর গুণ কত, বেগ। এটাকে আমরা ভরবেগ কাউন্ট করে থাকি। এবার ভাই আমরা তো জানি বস্তুর বেগ দুই ধরনের হয়ে থাকে, একটা আদি বেগ, একটা শেষ বেগ। একটা ইনিশিয়াল ভেলোসিটি, একটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তাহলে এখানে বেগ হিসেবে যদি আমি একবার আদি বেগকে নিই, তখন যে ভরবেগটা পাবো তাকে বলবো আদি ভরবেগ। আর যদি বেগ হিসেবে যদি শেষ বেগকে নিই, তবে যে ভরবেগটা পাবো তাকে বলবো শেষ ভরবেগ। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম বা পিআই যদি আমরা পরিমাপ করতে যাই, তবে আমাদের লাগবে কি, ভর গুণ আদিবেগ। ভর ও আদিবেগের গুণফলের মাধ্যমে আমরা পাবো কাকে, আদি ভরবেগকে। একইভাবে ভরের সাথে যদি শেষ বেগকে গুণ দিই তবে পাবো কি, শেষ ভরবেগ। তাহলে এই যে আদি ভরবেগটা পাচ্ছি কোন ক্ষেত্রে, একদম শুরুতে না, মানে আমার সময় গণনার শুরুতে। কারণ আমরা কি জানি সময় গণনার শুরুতে যে বেগ তাকে আদি বেগ বলে। তাহলে এক্ষেত্রে যে যে সময়ের মধ্যে পাচ্ছি ওইটাই কি ধরে নিতে পারি না, t1 = 0 সেকেন্ড বা শুরুতে। আর এই যে শেষ বেগ এটা কখন পাবো, আমার সময় গণনা শেষে, সময় গণনা শেষে যে বেগ তাকে শেষ বেগ বলে। তাহলে এটা লিখতে পারি t2 = t সেকেন্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে আমরা এই শেষ ভরবেগটা পাবো। তাহলে ভাই এখানে আমাদের ভরবেগের পরিবর্তনটা কত,
এখানে ভরবেগের পরিবর্তন ডেল্টা পি সমান পিএফ মাইনাস পিআই। এইটা কেন লিখছেন? কারণ ভাইয়া যে কোনো পরিবর্তনে শেষটা থেকে আদিটা বিয়োগ যাবে। তাহলে ভরবেগের পরিবর্তন যেহেতু হিসাব করতেছি, ভরবেগের পরিবর্তনে আমাদের শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। একইভাবে যদি আমরা সময়ের পরিবর্তন হিসাব করতে যাই, তবে সময়ের পরিবর্তন ডেল্টা টি সমান লেখা যায় কত? টি টু মাইনাস টি ওয়ান, শেষ সময় মাইনাস আদি সময়। ওকে, এখানে ভরবেগের পরিবর্তন পাচ্ছি ডেল্টা পি সমান পিএফ মাইনাস পিআই, এই যে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। একইভাবে সময়ের পরিবর্তন পাচ্ছি শেষ সময় মাইনাস আদি সময়। ওকে, এবার এই যে এখানে একটা কথা বলতে পারবো যে ডেল্টা টি সময়ে আমাদের ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা পি পরিমাণ। ডেল্টা টি সময়ে আমাদের ভরবেগের পরিবর্তন পাচ্ছি কত? ডেল্টা পি। তাহলে ভাইয়া একক সময়ে কি পরিমাণ ভরবেগের পরিবর্তন পাবো? অবশ্যই ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি না। এই যে একক সময়ে যতটুকু পরিমাণ ভরবেগের পরিবর্তন পাবো তাকে বলা হয় ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন হার কাকে বলে? একক সময়ে কোনো বস্তু যতটুকু পরিমাণ ভরবেগের পরিবর্তন ঘটবে তাকে বলা হয় ভরবেগের পরিবর্তনের হার। অর্থাৎ তার গাণিতিক রাশি আমরা বলতে পারি ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। ঠিক আছে, এবার আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র বলতেছে যে কি ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এটা লিখতে পারি যে ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি সমানুপাতিক এফ। ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, আবার এখানে যদি সমানুপাতিক চিহ্ন তুলতে যাই তবে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। সমানুপাতিক ধ্রুবক হিসেবে ধরে নিলাম কে, তাহলে পাচ্ছি কে ইনটু এফ। ওকে, এবার এখানে আমরা যদি সমানুপাতিক ধ্রুবকের মান 1 ধরে নিই, সমানুপাতিক ধ্রুবকের মান যদি 1 ধরে নিই তবে লেখা যায় ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি সমান এফ। অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু পাচ্ছি কি ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। তাহলে এই যে ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি এটার মানে কি? কিছুক্ষণ আগে পড়ে আসছি, এটা মানে ভরবেগের পরিবর্তন হার। কিন্তু এটার আরো একটা মিনিং আছে। ওই যে উপরে ডেল্টা পি আছে না, ডেল্টা পি দ্বারা বোঝায় মোট ভরবেগ। কিছুক্ষণ আগে বলছিলাম ডেল্টা পি দ্বারা ভরবেগের পরিবর্তন, আরো একটা অর্থ কি দাঁড়ায়? মোট ভরবেগ। আর ডেল্টা টি দ্বারা বোঝায় মোট সময়। তাহলে মোট ভরবেগকে আমরা যখন মোট সময় দিয়ে ভাগ করবো তখন যে ফোর্সটা পাবো তাকে বলা হয় মিন ফোর্স বা এভারেজ ফোর্স। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মিন ফোর্স বা গড় বল। এফএম ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? মোট ভরবেগ ডিভাইডেড বাই মোট সময়, যার গাণিতিক রাশি হচ্ছে কত? ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। বুঝতে পারছো? এবার এই যে আমরা এভারেজ ফোর্স যেটা পাচ্ছি আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রের যত প্রমাণ, ওইটা হচ্ছে আমাদের যে আরেকটা ফোর্স আছে তাৎক্ষণিক বল বা ইনস্ট্যান্টিয়াস ফোর্স, আমাদের যা প্রমাণ সব হচ্ছে ওটা দিয়ে। ঠিক আছে, তাহলে ওটা যদি দেখি যে তোমরা যখন অন্তরীকরণ করবা বা যারা ইতিমধ্যে করে ফেলছো তারা জানে থাকবা যে অন্তরীকরণ কখন হয়? যখন আমাদের মানগুলো অতি ক্ষুদ্র বিবেচনা করে নেওয়া হয়। তাহলে এই যে ডেল্টা টি বা সময়টা, এই সময়টা যদি আমি অতি ক্ষুদ্র বিবেচনা করি কতটুকু? প্রায় শূন্যের কাছাকাছি, তখন ওইটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো। অর্থাৎ সময়ের মানটা প্রায় শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য না। তখন যে ভরবেগের পরিবর্তনটা আমরা পাবো, তাকে বলা হয় তাৎক্ষণিক বল বা ইনস্ট্যান্টিয়াস ফোর্স। ঠিক আছে, আবার এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি ডিপি ডিভাইডেড বাই ডিটি। অর্থাৎ সময়ের সাপেক্ষে ভরবেগের যে ডিফারেন্সিয়েশনটা ওটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বল। ওকে, আবার আবার আমরা জানি পি ভরবেগ মানে কি? ভর গুণ বেগ, অর্থাৎ লেখা যায় এমভি। পি এর স্তরে লিখতে পারি কত? পি এর ফর্মুলা এমভি। তাহলে এখানে পাচ্ছি ভর আর বেগ। তাহলে এবার আমাকে এটা বলতো এই যে ভর এবং বেগ এই দুইটার মধ্যে কে ধ্রুব থাকবে, কে পরিবর্তনশীল হবে? এখানে আমাদের ভর এবং বেগ দুইটাই ধ্রুব থাকতে পারে, দুইটাই পরিবর্তনশীল হতে পারে, অথবা কেউ একটা পরিবর্তনশীল আর একটা ধ্রুব, যে কোনো ফর্মুলায় যেতে পারে। ঠিক আছে, তাহলে শুরুতে যদি যে কোনো জাস্ট একটা ধরে কাজ করি, প্রথমে বের ধরে নিলাম এখানে আমাদের এম এবং ভি দুইটাই পরিবর্তনশীল। অর্থাৎ আমাদের এমটাও চলক হিসেবে কাজ করতেছে, ভিটাও চলক হিসেবে অবস্থান, চলক মানে কিন্তু পরিবর্তনশীল। তাহলে এক্ষেত্রে আমাদের এফ এর ফর্মুলা কি দাঁড়াবে? এবার এটার জন্য আমাদের অন্তরীকরণের একটা সূত্র লাগবে। ওইটা হচ্ছে যে অন্তরীকরণের ক্ষেত্রে দেখবে একটা ইউভি সূত্র পড়ছো তোমরা, ডিডিএক্স ইউভি। এখানে ইউ এবং ভি দুইটাই যদি চলক হিসেবে অবস্থান করে এবং দুইটা যদি গুণ আকারে থাকে তবে আমাদের সূত্র হচ্ছে ইউ কে ধরে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে ধরে ইউ কে অন্তরীকরণ। একবার ইউ কে ধরে ভি কে অন্তরীকরণ করবো প্লাস একবার ভি কে ধরে একবার ইউ কে অন্তরীকরণ করবো। আবার এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি চলক হিসেবে অবস্থান করে আবার একটা যদি কনস্ট্যান্ট হিসেবে অবস্থান করে তবে যেটা ধ্রুবক বা সহগ হিসেবে থাকবে ওটাকে নিয়ে আসবো বাইরে, আর যেটা পরিবর্তনশীল রাশি ওটাকে অন্তরীকরণ করে দিব। তাহলে ভাই ধরে নিলাম আমাদের ইউটা হচ্ছে সহগ বা ধ্রুবক, তাহলে এটাকে যদি বাইরে নিয়ে আসি আছে কি ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। বুঝতে পারছো? তাহলে ভাই প্রথমে ধরে নিয়েছি কি আমরা এম এবং বি দুইটাই চলক, তাহলে দুইটাই যদি চলক হয় তবে এটা কি ইউ বির সূত্র যাবে না? ইউ কে ধরে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে ধরে ইউ কে অন্তরীকরণ। তাহলে ধরলাম এটা আমাদের ইউ, এটা হচ্ছে ভি, তাহলে একবার এই ইউ কে ধরে ভি কে অন্তরীকরণ করব, অর্থাৎ এম কে বাইরে রাখলাম, ডিভি ডিভাইডেড বাই ডিটি প্লাস আরেকবার ভি কে ধরে ইউ কে অন্তরীকরণ করব, তাহলে ভি কে ধরে এই যে ইউ কে অন্তরীকরণ। ঠিক আছে, একইভাবে যদি দ্বিতীয় কনসেপ্টের দিকে যাই, এবার আমাদের ধরে নিলাম
এমটা পরিবর্তনশীল রাশি কিন্তু ভিটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এক্ষেত্রে কি দাঁড়ায়? কিছুক্ষণ আগে ভাই বলছিলাম যে আমাদের ইউভি সূত্রের মধ্যে যেটা থাকবে ধ্রুবক হিসেবে ওইটা বাইরে চলে আসবে, আর পরিবর্তনশীল রাশিটা আমরা অন্তরীকরণ করে দিব। তাহলে এখানে আমরা ধ্রুবক হিসেবে ধরে নিচ্ছি কাকে? ভি কে। তাহলে ভিটা চলে আসবে কোথায়? বাইরে। তাহলে ভি যদি বাইরে চলে আসে, অন্তরীকরণ করবো কাকে? এম কে। ডি এম ডিভাইডেড বাই কত? ডিটি। ঠিক আছে। 3 নম্বর কনসেপ্ট যদি দেখি, তাহলে প্রথমে করছিলাম কি দুইটাই পরিবর্তনশীল রাশি, এবার এম কে চলক ধরছিলাম, ভি কে ধ্রুবক। এখন আমরা ভি কে ধরে নিলাম কনস্ট্যান্ট, আর এম কে ধরে নিলাম ধ্রুবক, আর ভি কে ধরে নিচ্ছি পরিবর্তনশীল রাশি হিসেবে। তাহলে যেহেতু এমটা ধ্রুবক, তাহলে এবার এম চলে আসবে বাইরে এবং লেখা যায় ডিভি ডিভাইডেড বাই ডিটি। আর এই যে ডিভি ডিভাইডেড বাই ডিটি, এটাকে দেখে তোমাদের কারো কথা কি মনে পড়তেছে? এই যে ডিভি ডিভাইডেড বাই ডিটি, ব্যাগের পরিবর্তনের হার, ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ডিভি ডিভাইডেড বাই ডিটি এটা কাকে নির্দেশ করে? ত্বরণকে। অর্থাৎ এই পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি আবার এফ সমান কত? এম এ। তাহলে এই যে ভাই এখানে আমরা এফ এর 3টা ফর্মুলা পাচ্ছি, এগুলো সবগুলো কোথা থেকে? এই যে আমাদের তাৎক্ষণিক বল থেকে।